দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সঙ্গে আছে আমি তারেক আহমেদ। বন্ধ হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের রাজনীতি। বিচারের বদলে উল্টো পদোন্নতি পেলেন জুলাইয়ের গুলির নির্দেশদাতা 11 ম্যাজিস্ট্রেট। আস্ত খাসি না পেয়ে বিয়ে না করে চলে গেলেন জাপান প্রবাসী বর। থানায় লালন পালন হচ্ছে চোরের বাড়ির 5 গরু, একটি থেকে জন্ম নিল ষাঁড় বাছুর। ধোঁয়া ছড়াতেই খরচ 1800 কোটি টাকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বন্ধ হচ্ছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শিক্ষার বাইরে 15 ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়া, বিশেষ করে দলীয় রাজনীতি, জমি বেচাকেনার দালালি, বাজার ও অটোরিকশা সমিতির নিয়ন্ত্রণ, ঠিকাদারি এবং স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়া। এগুলো বন্ধ করতে একটি আচরণবিধি তৈরি করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয় এ নিয়ে কাজ শুরু করেছে। শিগগিরই এই সংক্রান্ত খসড়া চূড়ান্ত করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এইসব তথ্য। জানা গেছে, নিষিদ্ধ হতে যাওয়া কর্মকাণ্ডগুলোর মধ্যে রাজনীতিতে সম্পৃক্ত না হওয়ার বিষয়টি অগ্রাধিকার দেয়া হবে। নির্দিষ্ট আচরণবিধি না থাকায় শিক্ষকরা দলীয় রাজনীতিতে পদ নেয়া, ক্লাস ফাঁকি দিয়ে সার্বক্ষণিক রাজনীতি করা, সালিশ দরবার, অটোরিকশা সমিতির নিয়ন্ত্রণ থেকে স্থানীয় প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ সহ নানা শিক্ষা বহির্ভূত কাজে যুক্ত হচ্ছেন। তাই সরকারের এমন উদ্যোগকে শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ ও শৃঙ্খলা ফেরানোর চেষ্টা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে শিক্ষক সংগঠনগুলোর দৃষ্টিভঙ্গি ভিন্ন। তারা বলছেন, এটা শিক্ষকদের নির্বাচনের মাঠ থেকে দূরে রাখার কৌশল। দৈনিক আগামী সময়ের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। জুলাইয়ের ছাত্র জনতার উপর গুলির নির্দেশদাতা 11 ম্যাজিস্ট্রেট এবং শেখ হাসিনার সময়ের সচিবদের 9 জন একান্ত সচিব সহ 277 জন সিনিয়র সহকারী সচিবকে পদোন্নতি দিয়ে উপসচিব করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক 2টি প্রজ্ঞাপন থেকে পদোন্নতির বিষয়টি জানা যায়। এসব তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক নয়া দিগন্ত। প্রতিবেদনে বলা হয়, বিচারের আওতায় আসার কথা থাকলেও উল্টো উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন 11 জন ম্যাজিস্ট্রেট। তারা হলেন রুবায়েত হায়াত শিপলু, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব; মুহাম্মদ আবু তাহের, নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের উপপরিচালক; বিপুল চন্দ্র দাস, গাইবান্ধা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা; মোহাম্মদ কবির হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষার জন্য অপেক্ষমান; তুষার আহমেদ, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব; শেখ আব্দুল্লাহ সাদিদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব; নজরুল ইসলাম, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট লাইন 1-এর সহকারী প্রকল্প পরিচালক; সৈয়দ আশরাফুজ্জামান, অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব; SM মুনিম লিংকন, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব; মেহেদি হাসান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব; শেখ শামসুল আরেফিন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগী সচিবদের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করা 9 কর্মকর্তা উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন। তারেক আহমেদ, এশিয়া পোস্ট। খাবারের সময় আস্ত খাসি না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেলেন জাপান প্রবাসী বর। অবাক করা এই ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নে তোলাতালা গ্রামে। সোমবার বিকেলে বিয়ে করতে কনের বাড়িতে পৌঁছান জাপান প্রবাসী জুনায়েদ। ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় তাকে। তবে বরণের আয়োজন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। পরে বিয়ের আনুষ্ঠানিকতার আগে বর ও তার স্বজনদের জন্য আয়োজন করা হয় বিশেষ খাবারের। কিন্তু খাবারে আস্ত খাসি না থাকায় আপত্তি তোলেন জুনায়েদ। খদ্রি খাসি না দিলে খাবার খাবেন না, এমনকি বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করবেন না বলে জানিয়ে দেন তিনি। পরিস্থিতি সামাল দিতে কনেপক্ষের স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে বোঝানোর চেষ্টা করেন। তবে নিজের সিদ্ধান্তে অনড় থাকেন জুনায়েদ। এক পর্যায়ে বিয়ের সব আয়োজন স্থগিত রেখে কনের বাড়ি থেকে চলে যান জাপান প্রবাসী এই বর। থানার ভেতরে ছোট্ট এই বাছুরের ছোটাছুটি, থানাতেই জন্ম তার।
মামলার নথি, অপরাধীদের আনাগোনা কিংবা পুলিশি তৎপরতা। থানা ভবনের যে চিত্র সচরাচর চোখে পড়ে তার ঠিক উল্টো এক দৃশ্য এখন এই থানা চত্বরে। থানা চত্বরের ভেতরেই লালন পালন হচ্ছে 5টি গরু। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো পুলিশি পাহারায় এই বন্দিদশাতেই জন্ম নিয়েছে এক নবাগত সদস্য, একটি এঁড়ে বাছুর। নওগাঁর রানীনগর থানার ভেতরের দৃশ্য এটি। স্যারকে বললাম, স্যার কি করা যায়? বলছে মহিন একটু তাহলে সেবা করো। বলা যায় তা আমারও মন উপর থেকে আমি যা গরুকে সেবা করছি। গল্পের শুরুটা গত জুলাই মাসে। এলাকা থেকে একের পর এক গরু চুরির অভিযোগে মাঠে নামে রানীনগর থানা পুলিশ। নাটোর থেকে গ্রেপ্তার করা হয় চোরচক্রের সদস্যদের। উদ্ধার হয় অন্তঃসত্ত্বা একটি গাভী সহ মোট 5টি গরু। কিন্তু চোরের বাড়ি থেকে উদ্ধার হওয়া এই গরুগুলোর প্রকৃত মালিককে সেই উত্তর মেলেনি আজও। ফলে আদালতের নির্দেশে গরুগুলোর সাময়িক ঠিকানা হয়েছে থানা প্রাঙ্গণেই। আইনি জটিলতায় গরুগুলো আটকে থাকলেও তাদের লালন পালনে নেই কোনো কমতি। সেই গরুর আবার একটা বাচ্চা হয়েছে, এখনো পর্যন্ত খোঁজ খবর কিছুই রাখা যায়নি বা পাওয়া যায়নি, এরকম কোনো অনুসন্ধান নেই কার গরু। মাঝে মাঝে আসে চোরের বউ আসে বলে গরুটা আমার, এখন গরুটা আমার বলে, এবং গরুটা এখন তো চোরের বলে তো আর গরু দেওয়া যাবে না। এই জন্যে এখান থেকে কোর্টের 2টা লুটিশ হয়েছে আমার জানা মতে, আর একটা লুটিশ হবে। কোর্ট থেকে লুটিশ আসার পরে এই গরুটার এখন কি হবে কোর্টই বলবে যে অবস্থা। এখন পর্যন্ত এই গরুর মালিক এখনো রানীনগরে পাওয়া যায় নাই। এদিকে নাটোর থেকে প্রায় দিনই ছুটে আসছেন অভিযুক্ত একজনের স্ত্রী। তার দাবি উদ্ধার হওয়া গরুগুলো তার নিজের, কিন্তু আদালতের রায় ছাড়া গরু হস্তান্তর করতে পারছে না পুলিশ। আমার স্বামীর নামে কি মামলা হয়েছে এই থানা আমরা জানতাম না। আমরা একদিন রাত্রে ঘুমা আসি, হঠাৎ করে পুলিশ গেছে, যায় বাড়ি পুরা বাড়ি ঘিরার করে পরে বলেছে যে এনারা হচ্ছে চোর। ঘুমের থেকে ডাইকে তুলে ধরে আনিছে। ওই সাথে মনে করেন আমার বাড়ির গরু ছিল 5টা, 6টা গরু ছিল, 6টার মধ্যে 5টা গরু নিয়ে আসছে। তারপরে এই যে 1 মাস হয়ে আসলো, ঘোরাঘুরি করতেছি, মানে ওনারা কোনো গ্রাহ্য দেয় না যে হচ্ছে আমার গরু কি না, কিন্তু আমার কাছে সব প্রমাণ আছে যে আমার গরু। রায়নগর থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, চুরি যাওয়া গরুর প্রকৃত মালিক শনাক্তে জোর চেষ্টা চলছে। একই সাথে গরুগুলোর প্রতিদিনের খাবারের খরচ এবং নবাগত বাছুরের সার্বিক বিষয়ে আদালতকে অবহিত করা হয়েছে। 5টা গরুই আমরা লালন পালন করতেছি। এখানে আমরা আমাদের এই রায়নগর থানায় একজন গরিব কৃষক আছে। ওনার কৃষকে উনি 2 বেলা করে পানি খাবার দেয় এবং খড় কুটে দেয় এবং গরু ঘরে তোলে এবং ঘর থেকে বাহির করে। তাকে আমরা নাম মূল্য আমরা রেখে দিচ্ছি। আমরা বলছি যে কোর্টের আদেশের বলে আমরা তোমাদেরকে কিছু একটা পার্সেন্টেজ দিয়ে দিব। দ্রুত সময়ের মধ্যে সঠিক অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত মালিকের হাতে গরুগুলো ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। প্রতিবেদনে বলা হয়, মশা নির্মূলের যন্ত্রপাতি, ওষুধ কেনা ও ছেটাতে বিপুল পরিমাণ অর্থ খরচ করা হলেও মশার উপদ্রব কমছে না। কমেনি ডেঙ্গু সহ মশাবাহিত রোগ। বিশেষজ্ঞরা বলছেন, সিটি কর্পোরেশনের মশা মারার পদ্ধতি সঠিক নয়। বিপুল অর্থ ব্যয় হয়েছে ভুল পদ্ধতিতে। মশা মারার ওষুধ কেনা নিয়ে দুর্নীতি ও মানহীন ওষুধ কেনার অভিযোগও উঠেছে। পাশাপাশি বিগত সময়ের কিছু উদ্যোগ সমালোচিতও হয়েছে। ডেঙ্গুর সংক্রমণ বাড়ায় মশা নির্মূলে ক্র্যাশ প্রোগ্রাম সহ বিভিন্ন কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছেন ঢাকার 2 সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকর্তারা। ডিএনসিসি ও ডিএসসিসি মশা মারতে প্রতি বছরই বাজেটে বিপুল অর্থ বরাদ্দ করে। চলতি অর্থ বছরে বরাদ্দ সহ 4 অর্থ বছরে মশক নির্মূল খাতে ঢাকার 2 সিটির ব্যয় 541 কোটি টাকা। 2 সিটি কর্পোরেশনের বাজেট বিশ্লেষণ করে দেখা গেছে, 1996-97 অর্থ বছর থেকে 2022-23 অর্থ বছর পর্যন্ত 27 অর্থ বছরে মশার ওষুধ কেনা, ওষুধ ছিটানো, ওষুধ দিয়ে ধোয়া দেওয়া, মালামাল পরিবহন, যন্ত্রপাতি কেনায় কর্পোরেশনের খরচ হয়েছে মোট 769 কোটি 34 লাখ টাকা। এছাড়াও মশা নির্মূলে ঢাকার 2 সিটি কর্পোরেশন বিভিন্ন সময় বিতর্কিত নানা উদ্যোগ নিয়ে সমালোচিত হয়েছে। মশক নির্মূল সংশ্লিষ্টরা বলছেন, ড্রেন নর্দমায় গাপ্পি মাছ, ব্যাঙ, ফিঙে পাখি ছাড়া থেকে শুরু করে ড্রোন উড়িয়ে মশার প্রজননের স্থল শনাক্তকরণ, কদম গাছ রোপণের মতো বিতর্কিত উদ্যোগগুলো শেষ পর্যন্ত মশার উপদ্রব কমাতে ব্যর্থ হয়েছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।